দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আছি আপনাদের সঙ্গে আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বরিশালের ঘটনায় সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি সঠিক ছিল না। বেশিরভাগ সচিব ও প্রশাসনের কর্মকর্তারা ওই বিবৃতির সমালোচনা করেছেন। সোমবার সচিবালয়ে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এদিকে ঘটনার 5 দিন পর ইউএনওকে ছাড়াই প্রশাসনের সাথে সিটি মেয়র সহ আওয়ামী লীগ নেতাদের বৈঠকের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। যদিও পুরো বিষয় আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে সমাধান হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ব্যানার অপসারণকে কেন্দ্র করে গেল বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষ সারা দেশের নজর কাড়ে। ঘটনায় আহত হন অর্ধশতাধিক। এরপরই সিটি মেয়র সাদিক আব্দুল্লাহকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন BASA। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, বরিশালের ঘটনায় সরকারি প্রশাসনের কর্মকর্তাদের সংগঠনের বিবৃতির সঙ্গে সচিব সহ প্রশাসনের কর্মকর্তারা একমত নন। এটি সঠিক ছিল না বলেও মন্তব্য করেন ক্যাবিনেট সচিব। বরিশালের ঘটনা আমরা এক্স্যাক্টলি জানি না কি ভিতরে, কিন্তু আমরা আগে তাদেরকেই দায়িত্ব দিয়েছি, তোমরা নিজেরা বসে সব লেভেলেই বলা হয়েছে, মানে মেয়র বা কমিশনার বা ল এনফোর্সিং এজেন্সি যারা আছে নিজেরা আগে বসে দেখো কেন এই ঘটনাটা হলো, কেন মানে এত একটা বিব্রতকর পরিস্থিতি সবাইকে পড়তে হচ্ছে, কার কোথায় ফল্ট আছে নিজের আগে দেখে। ঘটনার প্রায় এক সপ্তাহ পর বরিশালে অস্থিরতা অনেকটা কেটেছে। ইউএনওকে ছাড়াই রোববার রাতে বিভাগীয় কমিশনারের বাসভবনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মেয়র সাদিক আব্দুল্লাহ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বৈঠক শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি জানান, মামলা প্রত্যাহার সহ আলোচনার সুফল পেতে কয়েকদিন সময় লাগবে। তারা নিজেরাই বলছেন মামলাটা যত শীঘ্র সম্ভব আইনগতভাবে মামলার চূড়ান্ত একটা প্রতিবেদন তারা দাখিল করবে। আমাদের ব্যাপারটা আমাদের নিজেদের মধ্যে আমরা আলোচনা করে নেব। আর আইনি প্রক্রিয়ার মধ্য থেকেই পুলিশ ও ইউএনওর মামলা সুষ্ঠু সমাধান হবে বলে আশা করছেন মহানগর পুলিশ কমিশনার। সামাজিক রাজনৈতিক নেতৃবর্গ আছেন, আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে কাজ করব। এটি মূলত কিন্তু আমাদের একসাথে চলা, একসাথে কাজ করারই এরকম একটি সুন্দর সমাধান বা সলিউশন সেটি নেওয়া হয়েছে। আমাদের যে আইন আছে, আইনের কাঠামোর মধ্যেই এগুলোর একটি সমাধান পাবে। কদিন ধরে চলে আসা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুই পক্ষের সমঝোতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আরেক ধাপ এগুলো স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের কাজ। সবশেষ স্ল্যাব বসানোর মধ্য দিয়ে মাও থেকে জাজিরা পর্যন্ত সড়ক পথে রূপ পেল এই সেতু। এর মাধ্যমে সেতুর 94% কাজ শেষ হয়েছে। আর একে কাজের অগ্রগতিতে এক বড় মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন প্রকল্প পরিচালক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করতে কাজ চলছে জোরে সোরে। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। নতুন মাইলফলক স্পর্শ করল পদ্মা সেতু। দক্ষিণ জনপদের মানুষের স্বপ্নের পদ্মা সেতুতে বসানো হলো 2917টি স্ল্যাবের শেষ স্ল্যাবটি। সোমবার সকালে সবশেষ এই রোড স্ল্যাবটি বসানো হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো 6.15 কিলোমিটার পদ্মা সেতুর পুরো সড়ক পথ। এখন স্ল্যাবের ওপর দিয়ে পিচ ঢালাই হলেই যানবাহন চলাচলের জন্য উপযোগী হবে পদ্মা সেতু। আগামী অক্টোবরের শেষের দিকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে, কারণ এখন বর্ষার জন্য পিচ ঢালাইয়ের কাজ হতে পারছে না। পদ্মা সেতুর কাজ বন্ধ নেই। আমরা ইনশাল্লাহ টার্গেটের মধ্যেই আমরা পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ করব। মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি সেতু বিভাগকে জানিয়েছে, আগামী 30 এপ্রিলের মধ্যেই শেষ হবে সেতুর সকল কাজ। এরপর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা হবে কবে উদ্বোধন হবে পদ্মা সেতুর। এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা হ্যাপি, আমাদের যেটা হয়েছে আমরা আমাদের টার্গেটের দিকে এগাচ্ছি, সফলভাবে এগাচ্ছি এখন দেখা।
পদ্মা সেতু দ্বিতল বিশিষ্ট, এর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন, নিচে দিয়ে রেল। সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের 21 জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে। দক্ষিণাঞ্চলের মানুষ এখন এই সেতু দিয়ে পারাপারের অপেক্ষায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। টিকা পেতে যত সংখ্যক নিবন্ধন হচ্ছে সেই পরিমাণে হচ্ছে না টিকার প্রয়োগ। ঢাকা উত্তরের মাত্র 27 কেন্দ্রে টিকার জন্য এরই মধ্যে অপেক্ষমানের তালিকা ছাড়িয়েছে 9 লাখ। টিকা প্রয়োগের গতি বাড়াতে কেন্দ্রগুলোয় বুথ সংখ্যা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এতে করে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। গণটিকা কার্যক্রম পরিচালনা না করার ঘোষণা এরই মধ্যে দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। তবে টিকা কেন্দ্রগুলোয় টিকা নিতে আগ্রহীদের চাপ সামাল দেয়া এখন অনেকটাই কঠিন। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে টিকার জন্য নিবন্ধন করে এখনো অপেক্ষায় 1.5 লাখের বেশি মানুষ। দৈনিক 5000 করে টিকা দিলেও এই জট খুলতে সময় লাগবে আরও অন্তত 30 কার্যদিবস। একইভাবে রাজধানীর ঢাকা ডেন্টাল কলেজে টিকার জন্য অপেক্ষমান 1 লাখ ছাড়িয়ে, নগর মাতৃসদন ব্যবসা ও বক্ষব্যাধিতে 50,000-এর উপর, নাক কান গলা ইনস্টিটিউটে প্রায় 50,000, সব মিলিয়ে ঢাকা উত্তর সিটিতেই টিকার অপেক্ষায় 9 লাখের বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এরই মধ্যে কেন্দ্রগুলোতে বুথ বাড়ানো ও উপকেন্দ্র তৈরির জন্য দেয়া হয়েছে নির্দেশনা। প্রতি কেন্দ্রেই যে পরিমাণে আমরা টিকা দেই প্রতিদিন, সেই তুলনায় রেজিস্ট্রেশনের সংখ্যা বেশি। সুতরাং পর্যায়ক্রমে যারা আগে রেজিস্ট্রেশন করেছে এবং যারা অগ্রাধিকার তালিকায় আছে তাদেরকে SMS আগে পাঠানো হয়। পর্যায়ক্রমে যে যখন রেজিস্ট্রেশন করেছে সেভাবে তারা টিকা পাবেন। তবে কেন্দ্রগুলোর জন্য বুথ সংখ্যা বাড়ানোর চেয়ে জনবল সংকটই এখন বড় চ্যালেঞ্জ। সাথে সাধারণ রোগীদের চিকিৎসায় প্রভাব পড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। আমাদের চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি, জনবল যা আছে তাই দিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। কোভিডের পেশেন্টকে আমরা রিল করছি, সাথে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সবই কিন্তু আমরা চালাচ্ছি। আমরা এটা পারবো, এটা সম্ভব যদি আমাদের সাপ্লাই চেইন ঠিক থাকে এবং জনবলটা যদি আমরা আমাদের প্রয়োজন মতো আমরা জনবলটা পাই। টিকা থাকলেও দেশব্যাপী টিকা নেয়ার জন্য নিবন্ধনের এই দীর্ঘ জট কি করে খুলবে স্বাস্থ্যসেবা বিভাগ, সে প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আপাতত আর করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দেশে যখন টিকা আসবে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করেই সবাইকে নিতে হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে 7 থেকে 8 কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে। প্রথম ডোজ দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া যায় কিনা সে বিষয়ে ভাবা হচ্ছে বলেও জানান মন্ত্রী। আগামী সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের আরও 60 লাখ টিকা পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, এ মাসে কিছু টিকা আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 10 লাখ ডোজ টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না, কারণ সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। আর আমরা গণ কথাটা হয়তো আগামীতে ব্যবহার আমরা করব না, আমাদের হয়তো অধিদপ্তর থেকে করেছে, আমরা আগামীতে সেই নামটি আমরা ব্যবহার করব না। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। এদিকে রাজধানীর দক্ষিণখানে মডার্না ভ্যাকসিন ও কিছু খালি ভায়ালের প্যাকেট সহ গ্রেপ্তার ক্লিনিক মালিক বিজয় কৃষ্ণ তালুকদারের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত রিমান্ডের আদেশ দেন। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাইদের আদালতে দক্ষিণখান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিকে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করেন। এদিন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় আদালতের রিমান্ড শুনানির জন্য 23 আগস্ট দিন ধার্য করা হয়। এবার করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপটা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাস্কটা ঠিক করে পড়েন। মাছ পড়ে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। করোনা ভাইরাস সংক্রমণে দেশে সর্বমোট 24 ঘন্টায় আরও 117 জনের মৃত্যু হয়েছে।
এ সময় নতুন করে ৫,৭১৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে করোনার সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। আগের দিনের তুলনায় ২৪ ঘন্টায় দেশে মৃত্যু কমলেও রোগী শনাক্ত বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শনাক্তের হার। ২৪ ঘন্টায় ৩৬,৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫.৫৪%। আগের দিন ৩১,৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ১৫.১৬%। ডেঙ্গু চিকিৎসার জন্য রাজধানীতে ৫টি আর গাজীপুরে একটি হাসপাতালকে বিশেষায়িত হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ক্রমাগত ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বছরব্যাপী মশক নিধন কর্মসূচি গ্রহণ না করায় প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ। আরিফিন শাকিল জানাচ্ছে বিস্তারিত। ২০১৯ সালের পর ২০২১ সালে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ডেঙ্গু। প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। রোববার একদিনে রোগী ভর্তির সংখ্যা ছিল ৩০০-এর কাছাকাছি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ইউনিটে আসন সংখ্যা সীমিত থাকায় ভোগান্তিতে পড়ছে মানুষ। সেই সমস্যা সমাধানে রাজধানীর ৫টি আর গাজীপুরের একটি হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসার জন্য নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে রয়েছে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কমলাপুরের রেলওয়ে হাসপাতাল, মিরপুরের লালকুঠি, আমিনবাজারের ২০০ শয্যা আর কামরাঙ্গীরচরের ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এছাড়া অন্যান্য সরকারি হাসপাতালে ডেঙ্গু ইউনিটের কার্যক্রমও অব্যাহত থাকবে। যেই মৃত্যুগুলো হয়েছে এই মৃত্যুগুলোকে আমরা মনে করি যে অনেকখানি আমরা কমিয়ে আনতে পারি আমাদের সচেতনতার মধ্য দিয়ে এবং অবশ্যই আমাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা ২ সিটি কর্পোরেশন নানামুখী কার্যক্রম শুরু করেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, অনেক দেরি হয় এমন উদ্যোগ খুব একটা কাজে আসবে না। রিপোর্টিং যেটি পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ডেঙ্গু রোগীর সংখ্যা, এবং আমরা জুন মাস থেকেই বলছি যে এডিস মশার ঘনত্ব এবার ঢাকা শহরে বেশি আছে এবং ডেঙ্গু রোগ বেশি হবে। যখনই বৃষ্টিপাত বেড়ে যায়, উপযুক্ত তাপমাত্রা পায়, তখন এডিস মশার ঘনত্ব বেড়ে যায়। কারণ ঢাকা শহরের বিভিন্ন আনাচে কানাচে পড়ে থাকা যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোতে পানি জমা হয় এবং এডিস মশার প্রজনন এবং বিস্তারটা শুরু হয়। আমাদের দেশে ডেঙ্গু দেখা দেওয়ার পরেই মশা নির্মূল অভিযানটি শুরু করা হয় এবং অনেক তোড়জোড়ও করা হয়। কিন্তু যেহেতু ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, এ কারণেই কিন্তু এইসব অভিযানে দ্রুত তেমন ফল আসছে না। বছরের শুরু থেকেই মশা নির্মূল অভিযান এটি জারি রাখতে হবে এবং এই ক্ষেত্রে কোনো শৈথিল্য দেখানো যাবে না। এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ১ থেকে ১০ বছর বয়সী শিশুরা। ডেঙ্গু আক্রান্তের হার গেলবারের তুলনায় ৬০ গুণ বেশি। পুরো পৃথিবীতে কীটপতঙ্গের আক্রমণে প্রতি বছর যত মানুষ মারা যান, তাদের মধ্যে মশাবাহিত রোগে মারা যান সর্বোচ্চ সংখ্যক। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। জাপানি ২ শিশুকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আর এই সময়ের মধ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাপানি মা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। আর ২ শিশু কার কাছে কোথায় থাকবেন সে বিষয়ে পরবর্তী শুনানি ৩১ আগস্ট। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরানের সাথে মুসলিম আইনে বিয়ে হয় জাপানি নাগরিক এরিকো নাকানোর। তাদের বিয়ের হলফনামায় দেখা যায় ২০০৮ সালের ১২ জুলাই জাপানের টোকিও মসজিদে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। প্রায় এক যুগের সাংসারিক জীবনে তাদের ঘরে জন্ম নেয় ৩ কন্যা সন্তান। চলতি বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ইমরান। পরে ছোট মেয়েকে তার মায়ের কাছে রেখে ১০ ও ১১ বছরের বড় ২ মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসে ইমরান। নিজের সন্তানকে ফেরত নিতে এরপর বাংলাদেশে আসেন ৪৬ বছর বয়সী এরিকো। ঢাকায় এসে উচ্চ আদালতে রিট করেন তিনি। আদালত ৩১ আগস্ট ২ সন্তান সহ ইমরানকে হাজির করার নির্দেশ দেন গুলশান ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তবে নির্দিষ্ট সময়ের ৭ দিন আগেই ইমরান ও তার ২ সন্তানকে সিআইডির সদর দপ্তরে আনা হয়। কোর্টের নির্দেশনা মোতাবেক এই বাচ্চাটার মায়ের যে আবেদন ডক্টর এরিকো, তার আবেদনের প্রেক্ষিতেই কিন্তু এই নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে ৩১ তারিখ। আজকে আমরা তাদেরকে পাই
এবং আমরা এখানে নিয়ে আসি। এর পরবর্তীতে আমরা আগামীকালকে সকালবেলা আমরা কোর্টে আদালতে আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব। আপাতত 2 শিশুকে ভিকটিম সেন্টারে রাখা হবে বলে জানান সিআইডির এই কর্মকর্তা। ভিকটিম সাপোর্ট সেন্টারে আমরা আইনগতভাবে যে পদ্ধতি অবলম্বন করে রাখা হয় সেটা ফলো করি আমরা বাচ্চা দুটোকে সেখানে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যদিও সিআইডি কার্যালয়ে শিশুরা জানিয়েছেন তাদের বাবার সাথেই থাকতে চান তারা। থাকতে চাও না বাবা কেন? তবে শিশু দুটি শেষ পর্যন্ত কার কাছে থাকবে সেই সিদ্ধান্ত আদালত দেবেন বলেও জানান সিআইডির কর্মকর্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার আফগান প্রসঙ্গ। 31 আগস্টের মধ্যে বিদেশি সেনাদের আফগান ছাড়তে রেড অ্যালার্ট দিয়েছে তালেবান। কাবুল থেকে জনগণকে সরিয়ে নিতে এবার বাণিজ্যিক বিমান সহায়তার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে কাবুল বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত 1 জন নিহত এবং আরও 3 জন আহত হয়েছে। এমন সব প্রেক্ষাপটে বৈধতার সংকটে সরকার গঠনের চ্যালেঞ্জে পড়েছে তালেবানরা। আবার তালেবান শাসনকেই শান্তির বলে মনে করছেন বেশিরভাগ আফগান। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কয়দিন থেকেই কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা করা হচ্ছিল। সোমবার বিমানবন্দরের উত্তর গেটে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় এক আফগান নিরাপত্তারক্ষী নিহত এবং 3 জন আহত হয়। গেল কয়দিন ধরে কাবুল বিমানবন্দরে মানুষের ঢল ঠেকানো যাচ্ছে না। দেশ ছাড়ার চেষ্টায় হুড়োহুড়িতে এরই মধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে। এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে তালেবান। এদিকে ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর তাগিদ দিলেও আগামী 31 আগস্টের মধ্যেই তা শেষ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মাঝে আফগানবাসীকে হস্তান্তরে 18টি বাণিজ্যিক বিমান সহায়তার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আর 31 আগস্টের মাঝে সব বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়ার জন্য কড়া হুঁশিয়ারি বা রেড লাইন দিয়েছে তালেবান। বাইডেন 31 আগস্টের মাঝে সেনা সরিয়ে নেয়ার কথা জানিয়েছে। এই কথার পরিবর্তন হবে কথার বোরখেলাপ। আগামী 31 আগস্ট বিদেশি সেনাদের জন্য রেড লাইন। দেশবাসীকে তালেবানের শাসন মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে আশরাফ ঘানির ভাই হাসমাত ঘানি। তালেবানদের অধীনে আফগানদের মঙ্গল হবে বলে মনে করেন তিনি। একই অভিমত স্থানীয় অনেকের। আমরা খুবই খুশি। কেন খুশি হব না? আশরাফ ঘানি সরকার হত্যা, লুটপাট, দুর্দশা ছাড়া আমাদের কিছুই দিতে পারেনি। আমরা আজীবন তালেবান অধীনেই থাকতে চাই। এদিকে কাবুল দখলের পরই শান্তি এবং ঐক্যের ডাক দিয়ে আসছে তালেবান। ঘোষণা করছেন সাধারণ ক্ষমার। দখলের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সরকার গঠন করতে পারেনি তারা। এমনকি এখনো পর্যন্ত পায়নি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতিও। মাসুদ রানা, নিউজ 24। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিল মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই হত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে কোনো ফায়দা লোটা যাবে না। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জিয়া পরিষদের চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই কথা বলেন। আমাদের প্রশ্নই উঠতে পারে না যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোকেরা। ওই হত্যাকাণ্ডের পরে আপনার প্রেসিডেন্ট কে হয়েছে? কোথাও মুশতাক হয়েছে। মুশতাক কে ছিল? আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা ছিল। আমাদের সামনে এই সমস্ত কথা বলে জাতিকে ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা এবং জিয়াউর রহমানের জনপ্রিয়তার ভয়ে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা, এটা ধোপে টিকবে না। বরিশালের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাজনীতিবিদদের ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু আইন প্রয়োগকারীরা তাদের দায়িত্ব পালন করেছে। এই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় এই কথা বলেন তিনি জানান, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের 2-1 জনকে চিহ্নিত করা গেছে, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আমি আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের দায়িত্ব যেটা সেটা পালন করেছে। রাজনীতিবিদরা রাজনীতি করেন, তাদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হতেই পারে সেই নিয়ে তারা যে সভা করেছে, এটা সবসময় হয়ে থাকে। এটা নতুন কিছু নয়, আর এই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। স্থগিত করে রাখা সিলেট 3 আসনে উপনির্বাচন আগামী 4 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। কমিশন বৈঠক শেষে সোমবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশন ইসি
সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। আগামী 4 সেপ্টেম্বর সিলেট 3 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 1 সেপ্টেম্বর সকাল 8টা থেকে 2 সেপ্টেম্বর সকাল 8টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। গেল 28 জুলাই এই আসনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল, কিন্তু করোনা সংক্রমণ বাড়ায় গেল 26 জুলাই এই আসনের নির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। করোনাকালে দেশের কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে আছে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। সোমবার রাজশাহীর 3 উপজেলায় 900 গরিব মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। সংকটকালে খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় দুস্থ মানুষেরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় সারা দেশে বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী সহায়তা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাজশাহীর 3 উপজেলার 900 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। করোনাকালে পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলার কর্মহীন দরিদ্র মানুষরা খাদ্য সামগ্রী পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি বসুন্ধরা গ্রুপের সহযোগিতা পেয়ে খুব উপকার হয়েছে। এই উপরটা পেয়ে উপর হয়েছে, বসুন্ধরাকে ধন্যবাদ। মাঠ পর্যায়ে ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করছে কালের কণ্ঠের সামাজিক সংগঠন শুভ সংঘ। আজকে রাজশাহী জেলার 3টি উপজেলায় এই বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা বিতরণের মাধ্যমে আমার রাজশাহী বিভাগের খাদ্য সহায়তা বিতরণ সম্পন্ন হবে। দেশ ও দেশের মানুষের দুঃসময়ে বসুন্ধরা গ্রুপ কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোয় প্রশংসা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বসুন্ধরা গ্রুপ বিভিন্ন জায়গাতে এই ত্রাণ সামগ্রীর যে উপহার দিচ্ছেন, এই জন্য আল্লাহ ওনার দীর্ঘায়ু কামনা করি। বসুন্ধরা গ্রুপ যে একটি মহৎ উদ্যোগ নিয়েছে এই সাধারণ মানুষের মাঝে, যে এই করোনা ভাইরাসের সময় এই ত্রাণ সামগ্রী বলি আর উপহার সামগ্রী বলি যেটি পাঠিয়েছেন, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। যে মানুষগুলোকে ওনারা সাহায্য সামগ্রী দিয়েছেন, 10 থেকে 12 দিন তারা খেয়ে এই শান্তিতে বসবাস করতে পারবে। এই জন্য আমি আমার চারঘাট পৌরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ নিয়ে গত 3 দিনে রাজশাহীর 9 উপজেলা ও নগরীতে 3000 কর্মহীন দরিদ্র মানুষের মুখে হাসি ফোটালো বসুন্ধরা গ্রুপ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। রাজধানীর ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে একদিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার পিয়াসাকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় পিয়াসার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষে শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে পিয়াসাকে একদিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিএ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য 7 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত আসামি পক্ষের সাফাই সাক্ষী শেষে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য এই দিন ধার্য করেন। 2019 সালের 13 নভেম্বর এই মামলায় ঢাকা মহানগর হাকিম আদালতে 25 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। অভিযুক্ত 25 জনের মধ্যে এজাহারভুক্ত 19 জন এবং তদন্তপ্রাপ্ত আরও 6 জন রয়েছেন। মামলায় মোট 60 জন সাক্ষীর মধ্যে 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অস্ত্র আইনের মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় গোল্ডেন মনির নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। 20 নভেম্বর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় তার হেফাজত থেকে বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় 10টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর।
দিনাজপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে 7 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার 8 নম্বর উপশহরে একসাথে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে নিহত হয়েছেন 4 কিশোর এবং চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয় 3 যুবক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান এবং সহকারী ভূমি কমিশনার মীর মোহাম্মদ তমালের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মৎস্যজীবী সংগঠন। রাঙামাটির মানিকছড়ির আরশিনগর এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জয়দে নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিস্তা নদীতে নৌকা ডুবিতে রিয়াদ ও লিজা আক্তার নামে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে বিধবা ও দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন। শেরপুরে শ্রীবর্দীতে বালিজুড়ি খ্রিস্টান পাড়ায় বন বিভাগ আদিবাসীদের ফসল কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপিকে সন্ত্রাস জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক SM মান্নান কুচি, ঢাকা 14 আসনের সাংসদ আগা খান মিন্টু সহ আরো অনেকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের রেকর্ড উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। বাজার বিশ্লেষণে দেখা যায় সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক DSEX 20 পয়েন্ট বেড়ে 6,862 পয়েন্টে অবস্থান করে, যা সূচকটি লেনদেন শুরু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এদিন ডিএসইতে 2,774 কোটি 81 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, আগের কার্যদিবসের চাইতে যা 68 কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে 376টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এবারে বসুন্ধরা কিংসের সৌজন্যে AFC কাপের খবর। AFC কাপে ডি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও এটিকে মোহনবাগান। নকআউট পর্ব নিশ্চিত করতে এই ম্যাচে জয় চাই বসুন্ধরা কিংসের। আর কোচ অস্কার ব্রুজন জানিয়েছেন যে সুযোগ কাজে লাগাতে পারলে জয় সম্ভব। অন্যদিকে মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজও জয়ের ব্যাপারে আশাবাদী, তবে সতর্ক বসুন্ধরার সাম্প্রতিক পারফরমেন্সে। মালদ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। AFC কাপে ডি গ্রুপে 4 দলের লড়াই এখন রূপ নিয়েছে 2 দলের, যেখানে নকআউট পর্বের জন্য মুখোমুখি বসুন্ধরা কিংস ও এটিকে মোহনবাগান। AFC কাপ যাত্রা অব্যাহত রাখতে মোহনবাগানের যেখানে দরকার ড্র, সেখানে জয় চাই বসুন্ধরা কিংসের। 2019-এ ঠিক বসুন্ধরার অবস্থানে ছিল আবাহনী। জোনাল সেমিফাইনালে যাবার জন্য মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে তাদের জিততেই হতো। ভারতের গুয়াহাটিতে সেবার পাঞ্জাবকে হারিয়েই নকআউট পর্বে পা রেখেছিল আকাশী নীলরা। 2 বছর বাদে ইতিহাসের পুনরাবৃত্তির দ্বারপ্রান্তে এখন বসুন্ধরা কিংস। এবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে 21 ম্যাচে মাত্র একটিতে হারের স্বাদ পেয়েছে বসুন্ধরা। দলের কোচ অস্কার ব্রুজনের বিশ্বাস, ঘরের ফর্ম বিদেশে অব্যাহত রেখে জয় ছিনিয়ে আনবে তার দল। আমার মনে হয় শক্তির দিক থেকে 2 দল সমান। 2 ক্লাবের সামনেই পরের রাউন্ডে যাবার সুযোগ রয়েছে। আমরা যদি পরিকল্পনা মতো খেলি ও সুযোগ কাজে লাগাতে পারি, তাহলে 3 পয়েন্ট পাওয়া খুব কঠিন হবে না। মাঝিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়ের পর বেঙ্গালুরুর সাথে গোলশূন্য ড্র। অন্যদিকে মোহনবাগানের আছে দুটোতেই জয়। ম্যাচের আগে সুবিধাজনক অবস্থানে থেকেও নিশ্চিন্ত হতে পারছেন না কোচ আন্তোনিও লোপেজ। আমরা ওদের চিনি, খুব
ভালো একটা দল, বাংলাদেশ চ্যাম্পিয়ন ওরা, ওদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। ম্যাচে কোনো গোল না খাওয়া আমাদের লক্ষ্য থাকবে, তাই বলে যে আক্রমণ হবে না তা কিন্তু নয়। খেলায় আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। চ্যাম্পিয়নদের চলার পথটা সব সময় হয়ে থাকে চ্যালেঞ্জিং, আর সেই চ্যালেঞ্জ নিয়ে এবার বসুন্ধরা কিংসের সামনে এটিকে মোহনবাগান। নকআউট পর্বের টিকিট ইস্যু তো আছেই, একই সাথে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের বিপরীতে রবসন বেসরাদের উপস্থিতি ম্যাচের উত্তাপকে বাড়িয়েছে বহু গুণ। মালদ্বীপের মালে থেকে পার্থ বণিক, নিউজ 24। নির্ধারিত সময় অনুযায়ী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। যদিও ভ্রমণ জটিলতা এড়াতে দ্য 100 টুর্নামেন্ট খেলে যুক্তরাজ্য থেকে ইতিমধ্যে ঢাকা অবস্থান করছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। ক্রিকেটার কোচিং স্টাফ মিলে নিউজিল্যান্ড থেকে আরও 20 জনের দল ঢাকা আসবেন। করোনা প্রোটোকল অনুযায়ী ঢাকা পৌঁছে 3 দিনের রোম কোয়ারেন্টিন শেষে মাঠের অনুশীলনে ফিরতে পারবেন। 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে 5 ম্যাচের টি20 সিরিজ। একই দিন বায়ুবাবলে হোটেলবন্দি হবেন মাহমুদুল্লাহ মুশফিকরা। এদিকে পরিবারের সাথে সময় কাটানোর পর যুক্তরাষ্ট্র থেকে অলরাউন্ডার সাকিব আল হাসানও দেশে ফিরবেন মঙ্গলবার সকালে। ঢাকায় ফিরে যোগ দেবেন হোটেল কোয়ারেন্টিনে থাকা টিম বাংলাদেশের সঙ্গে। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।